পড়ে শোনাচ্ছি সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। বইটির আজ পঞ্চম পর্ব। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুশ থেকে খুন খারাপি, অর্থাৎ ইনি হরফান মৌলা বা সকল কাজের কাজেই। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বৎসা করে কাটান। কাবুলে এরই নাম কাজ। ও রভোয়া, বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি 2টি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান, দ্বিতীয়টির কথা সময় এলে হবে। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলুম 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়াই, 2খানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসে আঙুলগুলো 2 কাঁদি মর্তমান কলা হয়ে ঝুলছে। পা 2খানা ডিঙ্গি নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো, তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। একান ওকান জোড়া মুখ, হা করলে চওড়াচৌড়ি কলা গিলতে পারে। এবড়ো থেবড়ো নাক, কপাল নেই। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হলো না, তবে আন্দাজ করলাম বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছবে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মের চামড়া চিরে ফেরে দিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। 2 গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে। কিন্তু কার এমন বুকের পাটা? রুজও তো মাগবার কথা নয়। পরনে সিলোয়ার কুর্তা আর ওয়াস্কিট, চোখ দুটি দেখতে পেলুম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। 2টো চিনেমাটির ডাবরে যেন 2টো পান্তুয়া ভেসে উঠেছে। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো। এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনেরই মতো আবার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে? কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম। হঠাৎ মনে পড়ল দার্শনিক দ্বিজেন্দ্রনাথকে কুইনিন খেতে অনুরোধ করা হলে তিনি বলেছিলেন, কুইনিন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনিন সারাবে কে? কুইনিন সরাবে কে? তিনি কুইনিন খাননি। কিন্তু আমি মুসলমান, হিন্দু যা করে তার উল্টো করতে হয়। তদ্দণ্ডেই আব্দুর রহমান আমার মেজর ডোমো, শেফ দ্য কুইজিন। 5 ফরমাস বর্দার 3 হয়ে একরার নামা পেয়ে বিড়বিড় করে যা বলল, তার অর্থ আমার চশম, শির ও জান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব। জিজ্ঞেস করলুম, পূর্বে কোথায় কাজ করেছ? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিল, মেসের চার্জে। 1 মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? একগাল হাসল। কি কি রাঁধতে জানো? পোলাও, কুরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞাসা করলুম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলল, কেন? ওই পাগমানের পাহাড় থেকে, বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম, যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচু পাহাড়ে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। বুঝলুম খবর টবরও রাখে। বললুম, তা আমার হাঁড়ি কুড়ি বাসন কোসন তো কিছু নেই? বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো। রাত্রিরে রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলুম। 2.5 মাইল রাস্তা মৃদুমধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছব। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল? একটা মুটে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই, সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কেন? আমি বললুম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে।
ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খোলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে। তার ভিতর তেল, নুন, লাকড়ি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন? যেভাবে বলল তাতে অচিন দেশের নির্জন রাস্তায় গাইগুই করা যুক্তিযুক্ত মনে করলুম না। হ্যাঁ হ্যাঁ হবে বলে কি হবে ভালো করে না বুঝিয়ে হনহন করে কাবুলের দিকে চললুম। খুব বেশি দূরে যেতে হলো না। লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টকবগাবগ করে বাড়ি ফিরছে। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দু এক প্রস্থ ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগত ও হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নেই। বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাগজ হচ্ছে তর্ক না করা। বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে উই সার্টেনমা এভিদমা অর্থাৎ অতি অবশ্য, সার্টেনলি, এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল। শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি ঘরে ঘরে। বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল, এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলাম সেহরির সময় অর্থাৎ রাত 2টোয় খাবার জুটতেও পারে। তন্দ্রা লেগে গিয়েছিল। শব্দ শুনে ঘুম ভাঙল। দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গারু বদনার সমন্বয়ে আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল, তবু কাবুল নদীর বরফ গলা জলে মুখ কিছুদিন ধরে ধুলে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচুর টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটোখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ে ঘন কাঠে শেরখানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু অপাঙ্ক্তেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আষ্টেক ফুল মুম্বাই সাইজের স্বামী কাবাব। বারকোশ পরিমাণ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল, রান্নাঘরে আরও আছে। একজনের রান্না না করে কেউ যদি 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে, তখন আর কি করার থাকে? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। তার ওপর অদ্য রজনী প্রথম রজনী, এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম হয়ে মরা কাটা দেখে, সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। আমি বললুম, ব্যাস উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান। ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয়ে জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরপি অন্তর্ধান। আবার ফিরে এলো এক ডাবর নিয়ে, পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি। আমি বোকা বলে জিজ্ঞেস করলুম, এ আবার কি? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর। মুখে বলল, বাগেবানার বরফি আঙ্গুর, তামাম আফগানিস্তানে মশহুর। বলেই একখানা সসারে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসল। আমি আঙ্গুর খাচ্ছি, ও ততক্ষণে এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে, মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষেন। বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা। ওদিকে তালু আর জিবের মাঝখানে একটা আঙ্গুরের চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠছে। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনে নিতান্ত জঙ্গলি, তাই খাইবার পাসের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টেক গিললুম। কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না। ক্ষান্ত দিয়ে বললুম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবারে তুমি গিয়ে ভালো করে খাও। কার গোয়াল কে দেয় ধুঁয়ো। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে। কাবুলি সবুজ চা, পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। সে চায়ে দুধ দেওয়া হয় না। প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ। কাবুলিরা পেয়ালা 6 খায়। অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো।
চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলুম এইবেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আস্ত উটের রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। কে বলল পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললুম, কী আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি। তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কী পরিমাণ খাওয়া সম্ভবপর? আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ। পানি তো পানি নয়, সে যেন গলানো পাথর। পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনো দিন বেরোবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হলকা। মানুষের খিদে হবেই বা কী করে? আমার দিকে না তাকিয়েই তারপর জিজ্ঞেস করলো, হুজুর কখনো পানশির গিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান, আমার দেশ। সে কি জায়গা! একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের ওপর ভর করে যেন উড়ে চলে যায়। শীতকালে সে কি বরফ পড়ে? মাঠ, পথ, পাহাড়, নদী, গাছপালা সব ঢাকা পড়ে যায়। ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা, সে কি আরাম! লোহার বারকোষে আঙ্গার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানলার ধারে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে, 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 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন তোর বরফ বারাত কীরকম বরফ পড়ে। আমি বললুম, 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো? আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। ম্লান হেসে বলল, একবার আসুন, জানলার পাশে বসুন, দেখুন। পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে। খেই তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়। কখনো ঘুরঘুরটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। কখনো বয়জোর বাতাস, প্রচণ্ড ঝড়, বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপর নিচে এলোপাথারি ছুটোছুটি লাগায়। হু হু করে কখনো একমুখ হয়ে তাজে ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে। কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন শো। তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে। না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়, তারই উপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাঁজা পাঁজা। কিন্তু তখন সে বরফের পাঁজা সত্যিকার কম্বলের মতো ওম দেয়। তার তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে। সাদা বরফের উপর সে রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেরোবেন। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে একরত্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই। ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক, মগজ, গলা, বুক ছিঁড়ে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে। দম নেবেন, ছাতি 1 বিঘত ফুলে উঠবে, দম ফেলবেন, 1 বিঘত নেমে যাবে। এক দম নেওয়াতে 1 বছর আয়ু বাড়বে, একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। তখন ফিরে এসে, হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলব। আজ যা রান্না করেছিলুম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। আমি বললুম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই, শীতকালটা আমি পানশিরেই কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশির বাত হবে হুজুর। আমি বললুম, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য। আব্দুর রহমান ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললুম,
তুমি যদি সমস্ত শীতকালটা জানলার পাশে বসে কাটাও, তবে আমার রান্না করবে কে? শোকেসের রবারের দস্তানা দেখে এক আইরিশম্যান আরেক আইরিশম্যানকে জিজ্ঞেস করেছিল, জিনিসটা কোন কাজে লাগে? দ্বিতীয় আইরিশম্যানও সেই রকম বলল, জানিস নে, এ দস্তানা পরে হাত ধোয়ার ভারী সুবিধে। হাত জলে ভেজে না, অথচ হাত ধোয়া হলো। কুড়ে লোকের যদি কখনো শখ হয় সে ভ্রমণ করবে, অথচ ভ্রমণ করার ঝুঁকি নিতে সে নারাজ হয়, তবে তার পক্ষে সবচেয়ে প্রশস্ত পন্থা কাবুলের সংকীর্ণ উপত্যকায়। কারণ কাবুলে দেখবার মতো কোনো বালাই নেই। 3 বছর কাবুলে কাটিয়ে দেশে ফেরবার পর যদি কোনো সবজান্তা আপনাকে প্রশ্ন করেন, দে আফগানান যেখানে শিক্ষা দপ্তরের সঙ্গে মিশেছে, তার পেছনের ভাঙা মসজিদের মেহরাবের বাঁ দিকে চেন মোতিফে ঝোলানো মেডেলিয়নতে আপনি পদ্মফুলের প্রভাব দেখেছেন, তাহলে আপনি অম্লান বদনে বলতে পারেন না, কারণ ওরকম পুরনো কোনো মসজিদ কাবুলে নেই। তবু যদি সেই সবজান্তা ফের প্রশ্ন করেন, বুখারার আমির পালিয়ে আসার সময় যে ইরানি তসবিরের বান্ডিল সঙ্গে এনেছিলেন, তাতে হীরাতে জরিন কলম ওস্তাদ বেহজাদের আঁকা সমরখন্দের পোলো খেলার ছবি দেখেছেন, আপনি নির্ভয়ে বলতে পারেন না, কারণ কাবুল শহরে ওরকম কোনো তসবিরের বান্ডিল নেই। পণ্ডিতদের কথা হচ্ছে না, যে আস্তাবলে সিকান্দার শাহের ঘোড়া বাঁধা ছিল সেখানে এখন হয়তো বেগুন ফলছে। পণ্ডিতরা কম্পাস নিয়ে তার নিশানা লাগাতে পারলে আনন্দে বিহ্বল। কোথায় এক টুকরো পাথরে বুদ্ধের কোকড়া চুলের আড়াই গাছা ঘষে ক্ষয়ে প্রায় হাতের তেলোর মতো পালিশ হয়ে গিয়েছে, তাই পেয়ে পণ্ডিত পঞ্চমুখ পাড়া অতিষ্ঠ করে তোলেন। এদের কথা হচ্ছে না, আমি সাধারণ 5 জনের কথা বলছি, যারা দিল্লি, আগ্রা, সেকেন্দার, জেল্লাই দেখেছে। তাদের চোখে চটক, বুকে চমক লাগাবার মতো রসবস্তু কাবুলে নেই। কাজেই কাবুলে পৌঁছে কাউকে তুর্কি নাচের চরকিবাজি খেতে হয় না। পাথর ফাটা রোদ্দুরে শুধু পায়ে শান বাঁধানো 6 ফার্লুঙ্গি চত্বর ঘষ্টাতে হয় না। নাকে মুখে চামচিকে বাদুরের থাবড়া খেয়ে পচা বোটকা গন্ধে আধা ভিমরি গিয়ে মিনার শিখর চড়তে হয় না। আইরিশম্যানের মতো দিব্যি হাত ধোয়া হলো, অথচ হাত ভিজল না। তাই কাবুল মনোরম জায়গা, এবং সবচেয়ে আরামের কথা হচ্ছে যে যা কিছু দেখবার তা বিনা মেহন্নতে দেখা যায়। বন্ধুবান্ধবের কেউ না কেউ কোনো একটা বাগানে সমস্ত দিন কাটাবার জন্য একদিন ধরে নিয়ে যাবেই। গুলবাগ কাবুলের কাছেই, হেঁটে, টাঙ্গায়, মোটরে যে কোনো কৌশলে যাওয়া যায়। 3 দিকে উঁচু দেওয়াল, একদিকে কাবুল নদী, তাতে বাঁধ দিয়ে বেশ খানিকটা জায়গা পুকুরের মতো শান্ত স্বচ্ছ করা হয়েছে। বাগানে অজস্র আপেল নাশপাতির গাছ, নর্গিস ফুলের চারা আর ঘন সবুজ ঘাস। কার্পেট বানাবার অনুপ্রেরণা মানুষ নিশ্চয়ই এই ঘাসের থেকেই পেয়েছে। সেই নরম তুলতুলে ঘাসের উপর ইয়ারবক্সি ভালো ভালো কার্পেট পেতে গাবদা গোবদা তাকিয়ায় হেলান দিয়ে বসবেন। 5 মিনিট যেতে না যেতে সবাই চিত হয়ে শুয়ে পড়বেন। দীর্ঘ তন্নঙ্গি চিনারের ঘন পল্লবের ফাঁকে ফাঁকে দেখবেন আস্বচ্ছ ফিরোজা আকাশ। গাছের ফাঁক দিয়ে দেখবেন কাবুল পাহাড়ের গায়ে সাদা মেঘের হুটোপুটি, কিংবা দেখবেন হুটোপুটি নয়, একপাল সাদা মেঘ যেন গৌরীশঙ্কর জয় করতে উঠে পড়ে লেগেছে। কোমর বেঁধে প্ল্যানমাফিক একজন আরেকজনের পেছনে ধাক্কা দিয়ে দিয়ে চূড়ো পেরিয়ে ওদিকে চলে যাবার তাদের মতলব। ধীরে সুস্থে গড়িয়ে গড়িয়ে খানিকটা চড়ার পর কোনো এক অদৃশ্য নন্দীর ত্রিশূলে ঘা খেয়ে নেমে আসছে, আবার এগোচ্ছে, আবার ধাক্কা খাচ্ছে। তারপর আলাদা ট্যাকটিক চালাবার জন্য 2-3 জন একজন আরেকজনকে জড়িয়ে ধরে বিলকুল এক হয়ে গিয়ে নতুন করে পাহাড় বাইতে শুরু করবে। হঠাৎ কখন পাহাড়ের আড়াল থেকে আরেক দল মেঘের চূড়োয় পৌঁছতে পেরে খানিকটা মাথা দেখিয়ে এদের যেন লজ্জা দিয়ে আড়ালে ডুব মারবে। উপরের দিকে তাকিয়ে দেখবেন চিনার পল্লব, পাহাড় সব কিছু ছাড়িয়ে ঊর্ধ্বে, অতি ঊর্ধ্বে আপনারই মতো নীল গালচেও শুয়ে একখানা টুকরো মেঘ অতি শান্ত নয়নে নিচের মেঘের গৌরীশঙ্কর অভিযান দেখছে, আপনারই মতো। ওকে মেঘদূত করে হিন্দুস্তান পাঠাবার জো নেই। ভাবগতিক দেখে মনে হয় যেন বাবু শাহের আমল থেকে সে ওইখানে শুয়ে আছে, আর কোথাও যাবার মতলব নেই। পানশিরের আব্দুর রহমান এরই কাছ থেকে চুপ করে বসে থাকার কায়দাটা রপ্ত করেছে। নাকে আসবে না অজানা ফুলের মেশা গন্ধ। যদি গ্রীষ্মের অন্তিম নিঃশ্বাস হয়, তবে তাতে আরও মেশানো আছে পাকা আপেল, অ্যাপ্রিকটের বাসি বাসি গন্ধ। 3 পাঁচিলের বন্ধ হাওয়াতে সে গন্ধ পচে গিয়ে মিষ্টি নেশার আমেজ লাগায়। চোখ বন্ধ হয়ে আসে,
তখন শুনতে পাবেন উপরের হাওয়ার দোলে তরুপল্লবের মর্মর আর নাম না জানা পাখির জান হানা দেওয়া ক্লান্ত কুজন। সব গন্ধ ডুবিয়ে দিয়ে অতি ধীরে ধীরে ভেসে আসবে বাগানের এক কোণ থেকে কোরমা পোলাও রান্নার ভারী খুশবাই। চোখে তন্দ্রা, জিভে জল। দ্বন্দ্বের সমাধান হবে গুড়ুম শব্দে, আর পাহাড়ে পাহাড়ে মিনিট খানেক ধরে তার প্রতিধ্বনি শুনে। কাবুলের সবচেয়ে উঁচু পাহাড় থেকে বেলা 12টার কামান দাগার শব্দ। সবাই আপন আপন ট্যাঙ্ক ঘড়ি খুলে দেখবেন হাত ঘড়ির আওয়াজ কম, ঘড়ি ঠিক চলছে কি না। কাবুলে এর আওয়াজ অলঙ্ঘনীয়, ঘড়ি না বের করা স্নবের লক্ষণ। আহা, যেন একমাত্র ওয়ার ঘড়িরই চেক আপের দরকার নেই। যাদের ঘড়ি কাটায় কাটায় 12টা দেখালো না, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কাবুলের কামান নাকি ইহজন্মে কখনো ঠিক 12টার সময়ে বাজেনি। কারো ঘড়ি যদি ঠিক 12টা দেখালো, তবে তার আর রক্ষে নেই। সকলেই তখন নিঃসন্দেহ যে সে ঘড়িটা দাগি খুনি। ওদের ঘড়ির মতো বেনিফিট আর ডাউট পেতে পারে না। গান্ধার শিল্পের বুদ্ধমূর্তির চোখে মুখে যে অপার তিতিক্ষা, তাই নিয়ে সবাই তখন সে ঘড়িটার দিকে করুণ নয়নে তাকাবেন। মীর আসলাম আরবি ছন্দে ফার্সি বলতেন, অর্থাৎ আমাদের দেশে ভট্টাচার্যরা যেরকম সংস্কৃতের তেলে ডোবানো সপসপে বাংলা বলে থাকেন। আমাকে জিজ্ঞেস করলেন, ভ্রাত, চহার মগজ শিকেন, কি বস্তু তস্য সন্ধান করিয়াছ কি? আমি বললুম, চহার মানে চার আর মগজ মানে মগজ। শিকস্তান মানে টুকরো টুকরো করা, অর্থাৎ যা দিয়ে 4টে মগজ ভাজা যায়। এই আরবি ব্যাকরণ ট্যাকরণ কিছু হবে আর কি। মীর আসলাম বললেন, চহার মগজ মানে চতুর মস্তিষ্ক। অতি অবশ্য সত্য, কিন্তু যোগরূঢ়ার্থে ওই বস্তু আখট বা আখরোট। অতএব চহার মগজ শিকান বলতে শক্ত লোহার হাতুড়ি বোঝায়। তারপর দাগি ঘড়িওয়ালা প্যারিস ফেরতা সৈফুল আলমের দিকে তাকিয়ে বললেন, আয় বারাদারে আজিজে মান, হে আমার প্রিয় ভ্রাত, যোগরূঢ়ার্থে ঘটিকা যন্ত্র অথচ ধর্মত কার্যত যে দ্রব্য চহার মগজ শিকান, সে বস্তু তুমি তোমার যাবনিক অঙ্গরক্ষার আস্তরণ মধ্যে পরম প্রিয় তোমার ন্যায় বক্ষ সংলগ্ন করিয়া রাখিয়াছ কেন? অপিচ পশ্য পশ্য, অদূরে উদ্যান প্রান্তে পরিচারকবৃন্দ উপযুক্ত যন্ত্রাভাবে উপলক্ষণ্ড দ্বারা আক্ষরোট ভগ্ন করিবার চেষ্টায় গলদঘর্ম হইতেছে। তোমার হৃদয় কি ওই উপলখণ্ডের ন্যায় কঠিন অথবা বজ্রাদপি কঠোর? দাগি ঘড়ি রাখা এমনই ভয়ঙ্কর পাপ যে প্যারিস ফেরতা বাকচতুর সৈফুল আলম পর্যন্ত একটা জুৎসই উত্তর দিতে পারলেন না। সাদামাটা কি একটা বিড়বিড় করলেন, যার অর্থ এক মাঘে শীত যায় না। মীর আসলম বললেন, ওই সহস্র হস্ত উচ্চ পর্বত শিখর হইতে তথাকথিত দ্বাদশ ঘটিকার সময় এক সনাতন কামান ধূম্র উদ্গীরণ করে। কখনো কখনো তজ্জনিত শব্দও কাবুল নাগরিক রাজির কর্ণকুহরে প্রবেশ করে। শুনিয়াছি একদা দ্বিপ্রহরে তপচি লক্ষ্য করিল যে বিস্ফোরক চূর্ণের অনটন। কনিষ্ঠ ভ্রাতাকে আদেশ করিল সে যেন নগর প্রান্তের অস্ত্রশালা হইতে প্রয়োজনীয় চূর্ণ আহরণ করিয়া লইয়া আইসে। কনিষ্ঠ ভ্রাতা সেই সহস্র হস্ত পরিমাণ পর্বত অবতরণ করিল। শান্তি দূরার্থে বিপণী মধ্যে প্রবেশ করত অষ্টাধিক পাত্র চৈনিক জুস পান করিল। প্রয়োজনীয় ধূম্র চূর্ণ আহরণ করত পুনরায় সহস্রাধিক হস্ত পর্বত শিখরে আরোহণ করিয়া কামানে অগ্নি সংযোগ করিল। স্বীকার করি অপ্রশস্ত দিবালোকেই সেই দিন নাগরিকবৃন্দ কামান ধ্বনি শুনিতে পাইয়াছিল। কিন্তু ভ্রাত সৈফুল আলম, সেই জন্য কি তোমার চহার মগজ শিকন কণ্টকে কণ্টকে দ্বাদশ ঘটিকার লাঞ্ছন অঙ্কন করিয়াছিল? আমি বললুম, এরকম ঘড়ি আমাদের দেশেও আছে, তাকে বলা হয় আঁপ পাড়ার ঘড়ি। সৈফুল আলম আর মীর আসলাম ছাড়া সবাই জিজ্ঞেস করল, আঁবও কি? সৈফুল আলম বোম্বাই হয়ে প্যারিস যাওয়া আসা করেছেন, কিন্তু মীর আসলাম? তিনি বললেন, আম্র অতীব সুরসাল ভারতীয় ফলবিশেষ, দ্রাক্ষা আম্রের মধ্যে কাহাকে রাজমুকুট দিব, সেই সমস্যা এ যাবৎ সমাধান করিতে পারি নাই। আমি জিজ্ঞেস করলুম, কিন্তু আপনি আম খেলেন কোথায়? মীর আসলাম বললেন, 14 বৎসরের হিন্দুস্তানের দেওবন্দ রামপুরে শাস্ত্রাধ্যয়ন করিয়া অদ্য তোমার নিকট হইতে এই প্রশ্ন শুনিতে হইল। কিন্তু শোকাতুর হইব না, লক্ষ্য করিয়াছি তোমার জ্ঞান তৃষ্ণা প্রবলা। শুভলগ্নে একদিন তোমাকে ভারত আফগানিস্তানের সংস্কৃতিগত যোগাযোগ সম্বন্ধে জ্ঞান দান করিব। উপস্থিত পশ্চাৎ দিকে দৃষ্টিপাত করিলে দেখিতে পাইবে তোমার অনুগত ভৃত্য আব্দুর রহমান খান তোমার মুখরবিন্দ দর্শনাকাঙ্ক্ষায় ব্যাকুল হইয়া দণ্ডায়মান।
কি আপদ, এ আবার জুটল কোত্থেকে? দেখি হাতে লুঙ্গি তোয়ালে নিয়ে দাঁড়িয়ে। বলল, খানা তৈরি হতে দেরি নেই, যদি গোসল করে নেন। ইয়ার দোস্তের 2-4 জন ততক্ষণে বাঁধে নেমেছে। সবাই কাবুল বাসিন্দা, সাঁতার জানেন না, জলে নামলেই পাথর বাটি। মাত্র একজন চতুর্দিকে হাত পা ছুঁড়ে বাড়ি মন্থনে গোয়ালন্দি জাহাজকে হার মানিয়ে বিপুল কলরবে ওপারে পৌঁছে হাঁপাচ্ছেন। এপারে অফুরন্ত প্রশংসাধ্বনি, ওপারে বিরাট আত্মপ্রসাদ। কাবুল নদী সেখানটায় চওড়ায় 20 গজও হবে না। কিন্তু সেদিন গুলবাগে কান্নাকাটি পড়ে গিয়েছিল। কাবুলিরা কখনো ডুব সাঁতার দেখেনি। ওই একটিবারই এপার ওপার সাঁতার কেটেছিল। ওরকম ঠান্ডা জল আমাদের দেশের শীতকালে রাত দুপুরে পানা ঠেসা এদো পুকুরেও হয় না। সেই 2 মিনিট সাঁতার কাটার খেসারতি দিয়েছিলাম ছাড়া 1 ঘন্টা রোদ্দুরে দাঁড়িয়ে, দাঁতে দাঁতে কত্তাল বাজিয়ে, সব্বাঙ্গে অশ্বত্থ পাতার কাঁপন জাগিয়ে। মীর আসলাম অভয় দিয়ে বললেন, বরফ গলা জলে নাইলে লিউমোনিয়ার ভয় নেই। আমি সাই দিয়ে বললুম, মানস সরোবরে ডুব দিয়ে যখন মানুষ মরে না, তখন আর ভয় কিসের? কিন্তু বুঝতে পারলুম বন্ধু বিনায়ক রাও মসুজি মানস সরোবরে ডুব দেওয়ার পর কেন 3 ঘন্টা ধরে রোদ্দুরে ছুটোছুটি করেছিলেন। মানস 20,000 ফুটের কাছাকাছি, কাবুল 7,000ও হবে না। কিন্তু সেদিন মীর আসলাম আর সাইফুল ছাড়া সকলেরই দৃঢ় বিশ্বাস হয়েছিল যে আমি মরতে মরতে বেঁচে যাওয়ায় তখনও প্রাণের ভয়ে কাঁপছি। শেষটায় বিরক্ত হয়ে বললুম, আবার না হয়ে ডুব সাঁতার দেখাচ্ছি। সবাই হা হা করো কি বলে ঠেকালেন। অবশ্য মৃত্যুর হাত থেকে এক মুসলমানকে আরেক মুসলমানের জান বাঁচানো অলঙ্ঘনীয় কর্তব্য। 3 টুকরো পাথর, বাগান থেকেই কুড়ানো শুকনো ডালপাতা আর 2-4টে হাঁড়ি বাসন দিয়ে উত্তম রান্না করার কায়দায় ভারতীয় আর কাবুলি রাজনীতিও কোনো তফাৎ নেই। বিশেষত মীর আসলাম 19বিংশ শতাব্দীর ঐতিহ্যে গড়ে ওঠা পণ্ডিত, অর্থাৎ গুরুগৃহে থাকার সময় ইনি রান্না করতে শিখেছিলেন। তার তদারকিতে সেদিনের রান্না হয়েছিল যেন হাফিজের একখানা উৎকৃষ্ট গজল। যখন ঘুম ভাঙল তখন দেখি সমস্ত বাগান নাক ডাকাচ্ছে, একমাত্র হুকোটা ছাড়া। তা আমরা যতক্ষণ জেগেছিলুম সে 1 লহমার তরেও নাক ডাকানোতে কামাই দেয়নি। কিন্তু কাবুলি তামাক ভয়ঙ্কর তামাক, সাক্ষাৎ পেল্লাত মারা গুলি। প্রহ্লাদকে হাতির পায়ের তলায় পাহাড় থেকে ফেলে পাষাণ চাপা দিয়ে মারা যায়নি, কিন্তু এ তামাকে তিনি 2টি দম দিলে আর দেখতে হতো না। এ তামাক লোকে যত না খায় তার চেয়ে বেশি কাশে। ঠান্ডা দেশ বলে আফগানিস্তানের তামাক জাতে ভালো, কিন্তু সে তামাককে মোলায়েম করার জন্য চিটে গুড়ের ব্যবহার কাবুলিরা জানে না। আর মিষ্টি গরম ধিকি ধিকি আগুনের জন্য টিকে বানাবার কায়দা তারা এখনও আবিষ্কার করতে পারেনি। পরন্ত রোদে দীর্ঘতর ছায়া বাগান জুড়ে ফালি ফালি দাগ কেটেছে। সবুজ কালোর ডোরাকাটা নাদুস নুদুস জেব্রার মতো বাগানখানা নিশ্চিন্তে মনে ঘুমোচ্ছে। নর্গিস ফুল ফোটার তখনও অনেক দেরি, কিন্তু চারা ক্ষেতের দিকে তাকিয়ে দেখি তারা যেন রোদ পড়ার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে উঠেছে। কল্পনা না সত্যি বলতে পারবো না, কিন্তু মনে হলো যেন অল্প অল্প গন্ধ সেদিক থেকে ভেসে আসছে। রাত্রিরে যে খুশবাইয়ের মজলিস বসবে তারই মোহরার সেতারে যেন অল্প অল্প পিড়িং পিড়িং মিঠা বোল ফুটে উঠছে। জলে ছাওয়ায়, মিঠে হাওয়ায় সমস্ত বাগান সুধা শ্যামলিম, অথচ এই বাগানের গা ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে 1000 ফুট উঁচু কালো ন্যাড়া পাথরের খাড়া পাহাড়। তাতে 1 ফোঁটা জল নেই, 1 মুঠো ঘাস নেই, বুকে একরত্তি দয়ামায়ার চিহ্ন নেই। যেন উলঙ্গ সাধক মাথায় মেঘের জটা বেঁধে কোনো এক মন্বন্তরব্যাপী কঠোর সাধনায় মগ্ন। পদপ্রান্তে গুলবাগের সবুজ পরি কেঁদে কেঁদে কাবুল নদী ভরে দিয়েছে। ফকিরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। বাড়ি ফিরে কোনো কাজে মন গেল না। বিছানায় শুয়ে আব্দুর রহমানকে বললুম জানালা খুলে দিতে। দেখি পাহাড়ের চূড়ায় সপ্তর্ষি। আহ বলে চোখ বন্ধ করলুম। সমস্ত দিন দেখেছি অজানা ফুল, অজানা গাছ, আধা চেনা মানুষ, আর অচেনার চেয়েও পীড়াদায়ক অপ্রিয় দর্শন শুষ্ক কঠিন পর্বত। হঠাৎ চেনা সপ্তর্ষি দেখে সমস্ত দেহমন জুড়ে দেশের চেনা ঘরবাড়ির জন্য কি এক আকুল আগ্রহের আকুবাকু ছড়িয়ে পড়ল। স্বপ্নে দেখলুম মা এশার নামাজ পড়ে উত্তরের দাওয়ায় বসে সপ্তর্ষির দিকে তাকিয়ে আছেন। কাবুলের 2 নম্বরে দ্রষ্টব্য তার বাজার। অমৃতসর, আগ্রা, কাশীর পুরনো বাজার যারা দেখেছেন, এ বাজারের গঠন তাদের বুঝিয়ে বলতে হবে না। সরু রাস্তা, দুদিকে বুক উঁচু ছোট ছোট খোপ,
পানের দোকানের 2 বা 3 ডবল সাইজ। দোকানের সামনের দিকটা খোলা বাক্সের ঢাকনার মতো এগিয়ে এসে রাস্তার খানিকটা দখল করেছে। কোনো কোনো দোকানে বাক্সের ডালার মতো কবজা লাগানো। রাত্রে তুলে দিয়ে দোকানের নিচের আধখানা বন্ধ করা যায়। অনেকটা ইংরেজিতে যাকে বলে পুটিং আপ দি শাটার। বুকের নিচ থেকে রাস্তা অবধি কিংবা তারও কিছু নিচে দোকানেরই একতলা গুদামঘর অথবা মুচির দোকান। কাবুলে যে কোনো বাজারে শতকরা 30টা দোকান মুচির। পেশাওয়ারের পাঠানরা যদি সপ্তাহে 1 দিন জুতোতে লোহা পোতায়, তবে কাবুলে 3 দিন। বেশিরভাগ লোকেরই কাজকর্ম নেই। কোনো একটা দোকানে লাফ দিয়ে উঠে বসে দোকানের সঙ্গে আড্ডা জমায়, ততক্ষণ নিচের অথবা সামনের দোকানের একতলায় মুচি পয়জারে গোটা কয়েক লোহা ঠুকে দেয়। আপনি হয়তো ভাবছেন যে দোকানে বসলে কিছু একটা কিনতে হয়। আদপেই না। জিনিসপত্র বেচার জন্য কাবুলি দোকানদার মোটেই ব্যস্ত নয়। কুইক টার্নওভার নামক পাগলা রেসের রেওয়াজ প্রাচ্যদেশীয় কোনো দোকানে নেই। এমনকি কলকাতা থেকেও এই গদাই লস্করি চাল সম্পূর্ণ লোপ পায়নি। চিতপুরের শালওয়ালা, বড়বাজারের আতরওয়ালা এখনও এই আরামদায়ক ঐতিহ্যটি বজায় রেখেছে। সুখ দুঃখে নানা কথা হবে, কিন্তু পলিটিক্স ছাড়া। তাও হবে, তবে তার জন্য দোস্তি ভালো করে জমিয়ে নিতে হয়। কাবুলের বাজার ভয়ঙ্কর ধূর্ত। 3 দিন যেতে না যেতেই তামাম বাজার জেনে যাবে আপনি ব্রিটিশ লিগেশনে ঘন ঘন যাতায়াত করেন কিনা। ভারতবাসীর পক্ষে রাশিয়ান দূতাবাস অথবা আফগান ফরেন অফিসের গোয়েন্দা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। যখন দোকানি জানতে পারে যে আপনি হাই পলিটিক্স নিয়ে বিপজ্জনক জায়গায় খেলাধুলা করেন না, তখন আপনাকে বাজার গপ বলতে তার আর বাধবে না। আর সে অপূর্ব গপ। বলশেভিক তুর্কিস্তানের স্ত্রী স্বাধীনতা থেকে আরম্ভ করে পেশাওয়ারের জানকি বাইকে ছাড়িয়ে দিল্লির বড়লাটের বিবি সাহেবের বিনে পয়সায় হীরাপান্না কেনা পর্যন্ত। সেসব গল্পে কতটা গাঁজা কতটা নিট ঠাহর হবে কিছুদিন পরে, যদি নাক কান খোলা রাখেন। তখন বাদ দরকসার টাকায় 12 আনা 14 আনা ঠিক ঠিক ধরতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের পক্ষে এই বাজার গপ অতীব অপরিহার্য। মোগল ইতিহাসে পড়েছি, দিল্লিকে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র করে এককালে সমস্ত ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষ ছাড়িয়ে তুর্কিস্তান, ইরান পর্যন্ত ভারতীয় হুন্ডির তাবেতে ছিল। গুণীদের মুখে শুনেছি, বাংলার রাজা জগৎ শেঠের হুন্ডি দেখলে বুখারার খান পর্যন্ত চোখ বন্ধ করে কাঁচা টাকা ঢেলে দিতেন। কিন্তু এই বিস্তীর্ণ ব্যবসা চালু রাখার জন্য ভারতীয় বণিকদের আপন আপন ডাক পাঠাবার বন্দোবস্ত ছিল। তার বিশেষ প্রয়োজনও ছিল। হয়তো দিল্লির শাহানশাহ আহমেদাবাদের সুবেদারের অর্থাৎ গভর্নরের ওপর বিতরাগ হয়ে তাকে ডিসমিসের ফরমান জারি করলেন। সে ফরমান আহমেদাবাদ পৌঁছতে অন্তত দিন 7 লাগার কথা। ওদিকে সুবেদার হয়তো 2000 ঘোড়া কেনার জন্য আহমেদাবাদী বেনেদের কাছ থেকে টাকা ধার করেছেন। ফরমান পৌঁছলে সুবেদার পত্রপাঠ দিল্লি রওনা দেবেন। সে টাকাটা বের করতে বেনেদের তখন ভয়ঙ্কর বেগ পেতে হতো। সুবেদার বাদশাকে খুশি করে নতুন সুবা নেদেন পক্ষে নতুন জায়গির না পেলে সে টাকাটা একেবারেই মারা যেত। তাই যে সন্ধ্যায় বাদশাহ ফরমানে মোহর বসালেন, সেই সন্ধ্যায় বেনেদের দিল্লির হৌস থেকে আপন ডাকের ঘোড়সওয়ার ছুটত আহমেদাবাদে। সেখানকার বিচক্ষণ বেনে বাদশাহী ফরমান পৌঁছবার পূর্বেই সুবেদারের হিসাবে ঢেরা কেটে দিত। পাওনা টাকা যতটা পারত উসুল করত। নতুন ওভারড্রাফট কিছুতেই দিত না। ও দরকার হলে দেবার দায় এড়াবার জন্য হঠাৎ পালিতানায় তীর্থ ভ্রমণে চলে যেত। 3 দিন পর ফরমান পৌঁছলে পর সুবেদারের চোখ খুলত। তখন বুঝতে পারতেন বেনে হঠাৎ ধর্মানুরাগী হয়ে পালিতানায় কোন তীর্থ করতে চলে গিয়েছেন। আফগানিস্তানে এখনও সেই অবস্থা। বাদশাহ কাবুলে বসে কখন হিরাত অথবা বদখশান সুবার কোন কর্ণধারের কর্ণকর্তন করলেন তার খবর না জেনে বড় ব্যবসা করার উপায় নেই। তাই বাজার গপের ধারা কখন কোন দিকে চলে তার দিকে কড়া নজর রাখতে হয়। আর তীক্ষ্ণ বুদ্ধির ফিল্টার যদি আপনার থাকে, তবে সেই ঘোলাটে গপ থেকে খাঁটি তত্ত্ব বের করে 8-10 জনের চেয়ে বেশি মুনাফা করতে পারবেন। আফগানিস্তানের ব্যাংকিং এখনও বেশিরভাগ ভারতীয় হিন্দুদের হাতে। ভারতীয় বলা হয়তো ভুল, কারণ এদের প্রায় সকলেই আফগানিস্তানের প্রজা। এদের জীবনযাত্রার প্রণালী, সামাজিক সংগঠন, পালাপর্ব সম্বন্ধে আজ পর্যন্ত কেউ কোনো গবেষণা করেননি। আশ্চর্য বোধ হয়, মরা বড় বধূর নিয়ে প্রবন্ধের পর প্রবন্ধ পড়ে একই ফটোগ্রাফের 20খানা হাজার ভোতা প্রিন্ট দেখে সহ্যের সীমা পেরিয়ে যায়।
কিন্তু এই জ্যান্ত ভারতীয় উপনিবেশ সম্বন্ধে বৃহত্তর ভারতের পাণ্ডাদের কোনো অনুসন্ধিৎসা, কোনো আত্মীয়তা বোধ নেই। মৃত বড়বধূর গোত্রভুক্ত জীবন্ত ভারতীয় উপনিবেশ অপাঙ্ক্তেয় ব্রাত্য। ভারতবর্ষের সধবারা তাজা মাছ না খেয়ে শুটকি মাছের কাঁটা দাঁতে লাগিয়ে একাদশীর দিনে সিঁথির সিঁদুর অক্ষয় রাখেন। কাবুলের বাজার পেশোয়ারের চেয়ে অনেক গরিব, কিন্তু অনেক বেশি রঙিন। কম করে অন্তত 25টা জাতের লোক আপন আপন বেশভূষা চালচলন বজায় রেখে কাবুলের বাজারে বেচাকেনা করে। হাজারা উজবেক অর্থাৎ বাংলা উজবুক, কাফিরিস্তানি, কিজিলবাস। ভারতচন্দ্রে কিজিলবাসের উল্লেখ আছে, আর টিকাকার তার অর্থ করেছেন একরকম পর্দা। মঙ্গল, কুর্দ, এদের পাগড়ি, টুপি, পুস্তিনের জব্বা, রাইডিং বুট দেখে কাবুলের দোকানদার এক মুহূর্তে এদের দেশ, ব্যবসা, মুনাফার হার, কঞ্জুস না দরাজ হাত চট করে বলে দিতে পারে। এইসব পার্থক্য স্বীকার করে নিয়ে তারা নির্বিকার চিত্তে রাস্তা দিয়ে চলে। আমরা মারোয়ারি কিংবা পাঞ্জাবির সঙ্গে লেনদেন করার সময় কিছুতেই ভুলতে পারি না যে তারা বাঙালি নয়। 2 পয়সা লাভ করার পর কোনো পক্ষই অন্য পক্ষকে নেমন্তন্ন করে বাড়িতে নিয়ে খাওয়ানো তো দূরের কথা, হোটেলে ডেকে নেওয়ার রেওয়াজ পর্যন্ত নেই। এখানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ অঙ্গাঙ্গি বিজড়িত। স্বপ্নময় লোকযাত্রা। খাস কাবুলের বাসিন্দারা চিৎকার করে একে অন্যকে আল্লাহ রসুলের ভয় ডর দেখিয়ে সওদা করছে। বিদেশিরা খচ্চর গাধা ঘোড়ার পিঠে বসে ভাঙ্গা ভাঙ্গা ফার্সিতে দরকসর করছে। বুখারার বড় কারবারি ধীরে গম্ভীরে দোকানে ঢুকে এমনভাবে আসন নিচ্ছেন যে মনে হয় বাকি দিনটা ওইখানেই বেচেকেনা, চা তামাক পান আর আহারাদি করে রাত্রে সরাইয়ে ফিরবেন। তার পিছনে চাকর হুক্ক কলকি সঙ্গে নিয়ে ঢুকছে, তারও পিছনে খচ্চর বোঝাই বিদেশি কার্পেট। আপনি উঠি উঠি করছিলেন, দোকানদার কিছুতেই ছাড়বে না। হয়তো মোটা রকমের ব্যবসা হবে। খুদা মেহেরবান, ব্যবসা বাণিজ্যের ওপর রাসূলেরও আশীর্বাদ রয়েছে। আপনারও যখন ভয়ঙ্কর তাড়া নেই, তখন দাওয়াতটা খেয়ে গেলেই পারেন। রাস্তায় অনেক অকেজো ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে। তাদেরই একটাকে ডেকে বলবে, ও বাচ্চা, চাওয়ালাকে বলো তো আরেক প্রস্থ চা দিয়ে যেতে। তারপর সেই সব কার্পেটের বস্তা খোলা হবে। কত রং, কত চিত্র বিচিত্র নকশা, কি মোলায়েম স্পর্শ সুখ। কার্পেট শাস্ত্র অগাধ শাস্ত্র, তার কুল কিনারাও নেই। কাবুলের বাজারে অন্তত 30 জাতের কার্পেট বিক্রি হয়। তাদের আবার নিজের জাতের ভিতরে বহু গোত্র, বহু বর্ণ। জন্মভূমি, রং, নকশা মিলিয়ে সরেশ নিরেশ মালের বাছবিছার হয়। বিশেষ রঙের নকশা বিশেষ উৎকৃষ্ট পশম দিয়ে তৈরি হয়। সে মালের সস্তা জিনিস হয় না। এককালে বেনারসি শাড়িতে এই ঐতিহ্য ছিল। আরিবেল শাড়ির বিশেষ নকশা উৎকৃষ্ট রেশমেই হতো। সে নকশায় নিরেশ মাল দিয়ে ঠকাবার চেষ্টা ছিল না। আজকের দিকে কাবুলের বাজারে কিনবার মতো 3টে ভালো জিনিস আছে: কার্পেট, পুস্তিন আর সিল্ক। ছোটোখাটো জিনিসের ভিতর ধাতু, সমভার আর জড়োয়া পয়জার। বাদবাকি বিলাতিয়া জাপানি কলের তৈরি সস্তা মাল ভারতবর্ষ হয়ে আফগানিস্তানে ঢুকেছে। কাবুলের বাজার ক্রমেই গরিব হয়ে আসছে। তার প্রধান কারণ ইরান ও রুশের নবজাগরণ। আমুদরিয়ার ওপারের মালে বাদ দিয়ে রাশানরা তার স্রোত মস্কোর দিকে ফিরিয়ে দিয়েছে। ইরানিরা তাদের মাল সোজাসুজি ইংরেজ অথবা রাশানকে বিক্রি করে। কাবুলের পয়সা কমে গিয়েছে বলে সে ভারতের মাল আর সে পরিমাণে কিনতে পারে না। আমাদের রেশম, মলমল, মসলিন শিল্পেরও কিছু মরমর। বেশিরভাগ ইংরেজ 7 হাত মাটির নিচে কবর দিয়ে শ্রাদ্ধ শান্তি করে চুকিয়ে দিয়েছে। বাবুর বাদশা কাবুলের বাজার দেখে মুগ্ধ হয়েছিলেন। বহু জাতের ভিড়ে কান পেতে যেসব ভাষা শুনেছিলেন, তার একটা ফিরিস্তিও তার আত্মজীবনীতে দিয়েছেন। আরবি, ফার্সি, তুর্কি, মোগলি, হিন্দি, আফগানি, পশাই, প্রাচী, গেবেরি, বেরেকি ও লাগমানি। প্রাচী হল পূর্ব ভারতবর্ষের ভাষা। অযোধ্যা অঞ্চলের পুরবিয়া বাংলা ভাষা তারই আওতায় পড়ে। যেসব দিন গেছে, তামাম কাবুলে এখন যুক্ত প্রদেশের 3 জন লোকও আছে কিনা সন্দেহ। তবু প্রাণ আছে, আনন্দ আছে। বাজারের শেষ প্রান্তে প্রকাণ্ড সরাই। সেখানে সন্ধ্যার নমাজের পর সমস্ত মধ্যপ্রাচ্য কাজকর্মের ইস্তফা দিয়ে বেঁচে থাকার মূল চৈতন্যবোধকে পঞ্চেন্দ্রিয়ের রসগ্রহণ দিয়ে চাঙ্গা করে তোলে। মঙ্গলরা পিঠে বন্দুক ঝুলিয়ে, ভারী রাইটিং বুট পরে, বাবরি চুলে ঢেউ খেলিয়ে গোল হয়ে সরাই চত্বরে নাচতে আরম্ভ করে। বুটের দমক, তালে তালে হাততালি আর সঙ্গে সঙ্গে কাবুল শহরের চতুর্দিকের পাহাড় প্রতিধ্বনি করে তীব্র কণ্ঠে আমুদরিয়া পারের মঙ্গল সঙ্গীত।
থেকে থেকে নাচের তালের সঙ্গে ঝাঁকুনি দিয়ে মাথা নিচু করে দেয় আর কানের দুপাশের বাবরি চুল সমস্ত মুখ ঢেকে ফেলে। লাফ দিয়ে 3 হাত উপরে উঠে শূন্যে 2 পা দিয়ে ঘন ঘন ঢেরা কাটে আর 2 হাত মেলে দিয়ে বুক চেতিয়ে মাথা পিছনের দিকে ঠেলে বাবরি চুল দিয়ে জামা ঢেকে দেয়। কখনো কোমর 2 ভাঁজ করে নিচু হয়ে বিলম্বিত তালে আস্তে আস্তে হাততালি, কখনো 2 হাত শূন্যে উৎক্ষিপ্ত করে ঘূর্ণি হাওয়ার চরকিবাজি, সমস্তক্ষণ চক্কর ঘুরেই যাচ্ছে। আবার এই সমস্ত হট্টগোল উপেক্ষা করে দেখবেন সরাইয়ের এক কোণে কোনো ইরানি কানের কাছে সেতার রেখে মোলায়েম বাজনার সঙ্গে হাফিজের গজল গাইছে, আর 5 জন চোখ বন্ধ করে মুদ হয়ে দূর ইরানের গুল বুলবুল আর নিঠুরা নিদয়া প্রিয়ার ছবি মনে মনে এঁকে নিচ্ছে। আরেক কোণে পীর দরবেশ চায়ের মজলিসের মাঝখানে দেশি বিদেশের ভ্রমণ কাহিনী, মেশেদ কারবালা, মক্কা মদিনার তীর্থের গল্প বলে যাচ্ছেন। কান পেতে সবাই শুনছে। বুড়োরা ভাবছে কবে তাদের ওপর আল্লাহর করুণা হবে, মৌলা কবে তাদের মদিনায় ডেকে নিয়ে যাবেন। প্রাণ তো ওষ্ঠাগত। লবো পর হই দম আয় মোহাম্মদ সম্ভালো, মেরে মৌলা মুঝে মদিনা বোলালো। ঠোঁটের উপর দম এসে গেছে, বাঁচাও মোহাম্মদ, হে প্রভু আমায় ডাকো মদিনায়, ধরেছি তোমার পথ। পস্তিন ব্যবসায়ীর কুঠুরিতে কবির মজলিস। অজাতশত্রু সুনীল গুংফো, কাজল চোখ তরুণ কবি মোমবাতির সামনে হাঁটু মুড়ে বসে তুলট কাগজে লেখা কবিতা পড়ে শোনাচ্ছেন। তার এক পদ পড়ার সঙ্গে সঙ্গে তামাম মজলিস এক গলায় পদের পুনরাবৃত্তি করছে। মাঝে মাঝে উৎসাহিত হয়ে মারহাবা, আফরিন, সাবাস বলে উচ্চকণ্ঠে কবির তারিফ করছে। 4 সর্দারজিতে মিলে একটা পুরনো গ্রামোফোনে নখের মতো পালিশ 3খানাক রেকর্ড ঘুরিয়ে বাজাচ্ছে। হরিদি বোতলা, ভরিদি বোতলা, পাঞ্জাবি বোতলা, লাল বোতলা। হায়, কাবুলে বোতল বারণ, কে জানতো শ্রবণেও অর্ধপান। আর আসল মজলিস বসেছে কুহিস্তানের তাজিকদের আড্ডায়। হেড়ে গলায় আকাশ বাতাস কাঁপিয়ে দেয়াল পাথর ফাটিয়ে কোরাস গান। আই ফতু জানে মা, ফতুজান বট্টু সমা কুরবান। কুরবানের দীর্ঘ অথবা রস্য অবস্থাভেদে সম মেলাবার জন্য উচ্চাঙ্গের কাব্য সৃষ্টি নয়, তবু দরদ আছে। ওগো ফতুজান, তুহারি লাগিয়া দিল জান দিয়া হব আমি কুরবান। উত্তরে ফতুজান যেন অবিশ্বাসের সুরে বলেছেন, চেরা রফতি হিচন গুফতি দৌর হিন্দুস্তান। অর্থাৎ, কেন গেলে আমায় ফেলে দৌর হিন্দুস্তান। সহস্রপাত বৈষ্ণব পদাবলিতে যখন এ প্রশ্নের উত্তর নেই, তখন তাজিক ছোকরা লোকসঙ্গীতে তার উত্তরের আশা করেন কোন অভিনব মম্মট। মথুরার সিংহাসন জয়, হিন্দুস্তানের রাইফেল ক্রয়, দুটোই বদখত বেতালা উত্তর। হাজারো যুক্তি দিয়ে গীতা বানিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কিন্তু মথুরা জয় যুক্তির হাল যমুনায় পানি পাবে না বলেই তিনি সেটা ব্রজসুন্দরী শ্রী রাধার দরবারে পেশ করেননি। বলহিকের বল্লভও তাই নীরব। কাবুলের সামাজিক জীবন 3 হিস্সায় বিভক্ত। 3 শরিকে মুখ দেখা দেখি নেই। পয়লা শরিক খাস কাবুলি, সেও আবার 2 ভাগে বিভক্ত। জানানা মর্দানা কাবুলি মেয়েরা কট্টর পর্দার আড়ালে থাকেন, তাদের সঙ্গে নিকটাত্মীয় ছাড়া দেশি বিদেশি আলাপ হওয়ার জো নেই। পুরুষের ভিতরে আবার 2 ভাগ, একদিকে প্রাচীন ঐতিহ্যের মোল্লা সম্প্রদায় আর অন্যদিকে প্যারিস, বার্লিন, মস্কো ফেরতা এবং তাদের ইয়ার বক্সিতে মেশানো ইউরোপীয় ছাঁচে ঢালা তরুণ সম্প্রদায়। একে অন্যকে অবজ্ঞা করেন, কিন্তু মুখ দেখা দেখি বন্ধ নয়, কারণ অনেক পরিবারের বাপ মশাই বেটা মসিও। দুসরা শরীফ ভারতীয় অর্থাৎ পাঞ্জাব ফ্রন্টিয়ারের মুসলমান ও 1921 সালের খেলাফত আন্দোলনের ভারত ত্যাগী মুজাহিরগণ। এদের কেউ কেউ কাবুলি মেয়ে বিয়ে করেছেন বলে শ্বশুরবাড়ির সমাজের সঙ্গে এরা কিছু কিছু যোগাযোগ বাঁচিয়ে রেখেছেন। তিসরা শরিক ইংরেজ, ফরাসি, জার্মান, রুশ ইত্যাদি রাজদূতাবাস। আফগানিস্তান ক্ষুদে গরিব দেশ, সেখানে এতগুলো রাজদূতের ভিড় লাগাবার কোনো অর্থনৈতিক কারণ নেই, কিন্তু রাজনৈতিক কারণ বিস্তর। ফরাসি, ইতালি, তুর্ক সব সরকারের দৃঢ় বিশ্বাস ইংরেজ রুশের মোষের লড়াই একদিন না একদিন হয় খাইবার পাসে নয় হিন্দুকুশে লাগবেই লাগবে। তাই 2 দলের পায়তারা কষার খবর সরেজমিনে রাখার জন্য একগাদা রাজদূতাবাস। তবু পয়লা শরিক আর দুসরা শরিকে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়। দুসরা শরিকের অধিকাংশই হয় কারবারি, নয় মাস্টার প্রফেসর। 2 দলের সম্পূর্ণ আলাদা হয়ে থাকা অসম্ভব।
কিন্তু পয়লা ও তেসরা ও দুসরা ও তেসরাতে কখনো কোনো অবস্থাতেই যোগাযোগ হতে পারে না। যদি কেউ করার চেষ্টা করে তবে সে স্পাই। মাত্র একটি লোক নির্ভয়ে কাবুলের সব সমাজে অবাধে গতায়াত করেন। বাগদানফ সাহেবের বৈঠকখানায় তার সঙ্গে আমার আলাপ হয়। নাম দোস্ত মুহাম্মদ খান, যাতে খাস পাঠান। প্রথম দিনের পরিচয়ে শেক হ্যান্ড করে ইংরেজি কায়দায় জিজ্ঞেস করলেন, হাউ ডু ইউ ডু? দ্বিতীয় সাক্ষাৎ রাস্তায়। দূরের থেকে কাবুলি কায়দায় সেই প্রশ্নের ফিরিস্তি আউড়ে গেলেন, খুব হাস্তি, জোর হাস্তি ইত্যাদি, অর্থাৎ ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো। তৃতীয় সাক্ষাৎ তার বাড়িরই সামনে। আমাকে দেখা মাত্র চিৎকার করে বললেন, বাফরমাইত বাফরমাইত, আসুন আসুন, আসতে আজ্ঞা হোক। কদমের তান মোবারক, আপনার পদদয় পুত পবিত্র হোক। চশমের তান রোশন, আপনার চক্ষুদয় উজ্জ্বলতর হোক। সানায়ের তান দারাজ, আপনার বক্ষস্কন্ধ বিশালতর হোক। তারপর আমার জন্য যা প্রার্থনা করলেন সেটা ছাপালে এদেশের পুলিশ আমাকে জেলে দেবে। আমি একটু থতমত খেয়ে বললুম, কি যা তা সব বলছেন? দোস্ত মোহাম্মদ চোখ পাকিয়ে তম্বিত লাগালেন, কেন বলবো না? আলবৎ বলবো, 100 বার বলবো। আমি কি কাবুলের ইরানি যে ভদ্রতা করে সব কিছু বলবো, সত্যি কথাটি ছাড়া? আমি পাঠান, আমার ঘোড়ার লাগাম নেই, আমার জিভেরও লাগাম নেই। ঘরে বসিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, বাড়ি ঘরদোর গুছিয়ে নিয়েছেন তো? চাকর বাকর, রুটি গোস্ত? কিছু যদি দরকার হয় আমাকে বলবেন, সব জোগাড় করে দিতে পারি, কাবুলের তখতটি ছাড়া। তাও পারি, কিন্তু একটা কিনা খোঁজ পড়ে যাবে, কিন্তু ওটার নজর দিয়ে কোনো লাভ নেই, বড্ড শক্ত, আমি বসে দেখেছি। আমি বললুম, কাবুলের সিংহাসনে বসা যে শক্ত সে তো আর গোপন কথা নয়। দোস্ত মোহাম্মদ আমার কথা শুনে গম্ভীর হয়ে গেলেন। আমি ভয় পেয়ে ভাবলুম বোধহয় বেফাস রসিকতা করে ফেলেছি, কিন্তু দোস্ত মোহাম্মদের উত্তর শুনে অভয় পেলুম। বললেন, হা হা হা, বাঁচালে দাদা, তোমার তাহলে রসকস আছে। তোমার দেশের লোকগুলোর সঙ্গে আলাপ করে দেখেছি, বড্ড বেহুল্লোর, বেআড্ডা, বেরসিক। কি গম্ভীর মুখ, দেখে মনে হয় হিন্দুস্তান স্বাধীন করার দুর্ভাবনা যেন ওদেরই ঘাড়ে। অদ্ভুত লোক, অশ্লীল কথা বললেন রাস্তায় চেঁচিয়ে, চাকর বাকর বন্দোবস্ত করে দেবেন বললেন ঘরের ভিতর বসিয়ে ফিসফিস করে। রসিকতা শুনে যখন খুশি তখন মুখ হলো গম্ভীর। ভাবলুম এবার যদি দুটো একটা কটু বাক্য বলি তবে বোধহয় অট্টহাস্য করে উঠবেন। ততক্ষণে তিনি একটা কুশনে মাথা দিয়ে কার্পেটের উপর শুয়ে পড়েছেন। চোখ বন্ধ করে বললেন, কি খাবে? চা, রুটি, পোলাও গোস্ত, আঙুর নাশপাতি? যা খুশি, বাজারে সব পাওয়া যায়, বাড়িতে কিছু নেই। আমি উত্তর দেওয়ার আগেই লাফ দিয়ে উঠে বললেন, না না, আছে আছে, সিগারেট আছে, দাঁড়াও। বলে দরজার কাছে গিয়ে মুখ বাড়িয়ে গম্ভীর সন্দিগ্ধ দৃষ্টিতে এদিকে ওদিকে তাকালেন। তারপর আস্তে আস্তে দরজা বন্ধ করে পা টিপে টিপে সোফার পেছনে হাঁটু গেড়ে সোফা আর দেয়ালের মাঝখানের কার্পেট তুলে এক প্যাকেট সিগারেট বের করলেন। আমি তো অবাক, সামান্য সিগারেট, মদের বোতল না, প্যারিসের ছবি না যে এত লুকিয়ে রাখবেন। আর কার কার কাছ থেকেই বা এত লুকোনো? শুনি দোস্ত মোহাম্মদ করুণ কণ্ঠে আর্তনাদ করে উঠেছেন, ওরে ও হারামজাদা আগা আহমদ, তোকে আমি আজ খুন করব, রাইফেলটা সঙ্গে নিয়ে আয় বেটা। ওরে নেমক হারাম, তোকে খুন করে আজ আমি গাজী হব, ফাঁসি গিয়ে শহীদ হব। আমার দিকে তাকিয়ে বললেন, ওহ কি পাষণ্ড। দরজা বন্ধ করে হুড়কো মেরে সিগারেট বের করি, লুকিয়ে রাখি যেন আলাউদ্দিনের পিরিম, তবু একটা সন্ধান পেয়েছে। আর কি বেহায়া বেসরম, 10টা সিগারেটই মেরে দিয়েছে। ওহ! ততক্ষণে আগা আহমদ দরজা খুলে ঘরে ঢুকেছে। কারো দিকে না তাকিয়ে দোস্ত মোহাম্মদের কোনো কথায় সাড়া না দিয়ে সোজা সোফার পেছনে গিয়ে কার্পেটের তলায় আরও বেশি দূর হাত চালিয়ে আরেক প্যাকেট পুরো সিগারেট বের করে আমার হাতে দিল। বেরোবার সময় দোরের গোড়ায় একবার দাঁড়ালো। এক ঝলকের তরে দোস্ত মোহাম্মদের দিকে তাকিয়ে বলল, খালি প্যাকেটটা আমার, লুকিয়ে রেখেছিলুম। দোস্ত মোহাম্মদের চোখের পাতা পড়ছে না। অনেকক্ষণ পরে বললেন, কি অসম্ভব বদমাইশ, আর আমাকে বেকুব বানাবার কায়দাটা দেখলেন গর্ভসাপটার? শুধু তাই, নিত্য নিত্য আমাকে বেকুব বানায়। তারপর মাথা হেলিয়ে দুলিয়ে আপন মনেই বললেন, কিন্তু দাঁড়াও বাচ্চা, স্যাকরার ঠুকঠাক কামারের একঘা। আমার দিকে তাকিয়ে বললেন, ওর 5 বছরের মাইনে 300 টাকা আমার কাছে জমা আছে, সেই টাকাটা লোপাট মেরে রাইফেল কাঁধে করে একদিন পাহাড়ে উধাও হয়ে যাব, তখন জাদু ও টেকটি পাবেন। আমি জিজ্ঞেস করলুম,
আপনি কলেজ যাবার সময় ঘরে তালা লাগান? তিনি বললেন, একদিন লাগিয়েছিলুম, কলেজ থেকে ফিরে দেখি সে তালা নেই, আর একটা পর্বত প্রমাণ তালা তার জায়গায় লাগানো। ভাঙবার চেষ্টা করে হার মানল। ততক্ষণে পাড়ার বারান্দায় হেলে দুলে আগা আহমদ এলেন ঘণ্টাখানেক পরে। পাষণ্ড কী বলল জানো? ও তালাটা ভালো নয়, তাই বলে একটা ভালো দেখে লাগিয়েছি। আমি যখন মার মার করে ছুটে গেলুম তখন শুধু বলল, কারো উপকার করতে গেলেই মার খেতে হয়। আমি বললুম, তালা তাহলে আর লাগাচ্ছেন না বলুন। কি হবে? আগা আহমদ আফ্রিদি, ওরা সব তালা খুলতে জানে। জানো, এক আফ্রিদি বাজি ফেলে আমির হবিবুল্লার নিচের থেকে বিছানার চাদর চুরি করেছিল। আমি বললুম, তালা যদি না লাগান তবে একদিন দেখবেন আগা আহমদ আপনার দামি রাইফেল নিয়ে পালিয়েছে। দোস্ত মোহাম্মদ খুশি হয়ে বললেন, তোমার বুদ্ধিশুদ্ধি আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমি তত কাঁচা ছেলে নই। আগা আহমদের দাদা আমাকে আর বছরে 600 টাকা দিয়েছিল ওর জন্য দাও মতো একটা ভালো রাইফেল কেনার জন্য। এটা সেই টাকায় কেনা, কিন্তু আগা আহমদ জানে না। ও যদি রাইফেল নিয়ে উবে যায় তবে আমি তার ভাইকে তক্ষুনি চিঠি লিখে পাঠাবো, তোমার ভাতৃহস্তে রাইফেল পাঠাইলাম, প্রাপ্তি সংবাদ অতি অবশ্য জানাইবা। তারপর দুই ভাইয়েতে। আমি বললুম, সুন্দর লড়াই? দোস্ত মোহাম্মদ জিজ্ঞেস করলেন, রাইফেলের জন্য তারা লড়েছিল? আমি বললুম, না, সুন্দরীর জন্য। দোস্ত মোহাম্মদ বললেন, তবা তবা, স্ত্রীলোকের জন্য কখনো জব্বর লড়াই হয়? মোক্ষম লড়াই হয় রাইফেলের জন্য। রাইফেল থাকলে সুন্দরীর স্বামীকে খুন করে তার বিধবাকে বিয়ে করা যায়। উত্তম বন্দোবস্ত। সে বেহেস্তে গিয়ে হুড়ি পেলে, তুমিও সুন্দরী পেলে। রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে দিতে বললেন, ভেবো না, লক্ষ্য করিনি যে তুমি আমাকে আপনি বলছো আর আমি তুমি বলে যাচ্ছি, কিন্তু বেশি দিন চালাতে পারবে না। সমস্ত আফগানিস্তানে আমাকে কেউ আপনি বলে না, ইস্তেক আগা আহমদ পর্যন্ত না। টাঙ্গায় চড়বার সময় দাঁড়াও বলে ছুটে গিয়ে একখানা বই নিয়ে এসে আমার হাতে গুঁজে দিলেন। মন্তব্য প্রকাশ করলেন, ভালো বই, কর্সিকা আর আফগানিস্তানে এই রকম প্রতিশোধের ব্যবস্থা। চেয়ে দেখি কলবা। আগুনের ফুলকি নাম দিয়ে চারু বন্দ্যোপাধ্যায় এটি অনুবাদ করেছেন।